আমাদের ক্লাস 11-এর যে শেষ চ্যাপ্টার আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়ন, তো ওই চ্যাপ্টারটাতে কেমিস্ট্রির পার্সপেক্টিভ থেকে বোঝার সেরকম কিছু নেই, যে কোনো রিয়াকশান আছে বা কিছু থিওরি আছে, এটা তোমাকে বুঝতে হবে। মোটামুটি ম্যাক্সিমাম কনসেপ্ট বা ম্যাক্সিমাম জিনিস আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। পরিবেশ সংক্রান্ত যে জিনিসগুলো আছে মোটামুটি কম বেশি ভূগোলে বা পরিবেশ বিজ্ঞানে ওই সব জিনিসগুলো দেখে এসেছি। তো এখানে জাস্ট একটা রিক্যাপের মতো ভিডিও বলতে পারো। তো জাস্ট টপিকগুলো নিয়ে একটু ডিসকাশন হবে। আর কিছু টপিক ছিল যেগুলো ক্লাস 10-এ তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল সেখানের, যেমন ওজোন স্তর, গ্রিনহাউস এফেক্ট বা আরও যে অল্প কিছু টপিক আছে সেগুলো তোমরা একদম ফ্রেশলি ক্লাস 10-এ পড়ে এসছো। তো ওইগুলো আশা করি কিছু প্রবলেম হবে না, বাট তাও যদি প্রবলেম হয় এই ভিডিওর কমেন্ট বক্সে একটা পিডিএফ আমি লিঙ্ক করে দেবো, সেখান থেকে পড়ে নিতে পারো। ওকে, আচ্ছা, এরপরে এই ভিডিওটা দেখার পর বইটা একটু রিডিং পড়ে নেবে, যে বই থেকে থাকে না কেন, ব্যাস। আর এখান থেকে সেরকম কিছু করার দরকার নেই। এবারে তোমাদের যদি পরীক্ষার পরিপ্রেক্ষিতে বলতে চাও যে কি ব্যাপার, তাহলে এখান থেকে তোমাদের 4 নাম্বার কোশ্চেন আসবে, 2 নাম্বারের। এরপরে তাদের প্যাটার্ন ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে বা কিছু উদাহরণ জিজ্ঞেস করতে পারে, এরকম কোশ্চেন হয় আর কি। হয়েছে, পসিবল কি কোশ্চেন হতে পারে বা কী সব কোশ্চেন হয় সেই টাইপের প্যাটার্ন না হয় একটা অন্য ভিডিওতে এর সাথে দিয়ে দেবো, ব্যাস। তাহলে জাস্ট চ্যাপ্টারটার সাথে লিঙ্ক করার জন্য, যাতে এই টাইপের টপিক পড়তে বোরিং না হয়, তার জন্য এই ভিডিওটা করা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট ভিডিওটা দেখে নাও, তারপরে একবার বইটা রিডিং করে নেবে বা যে জায়গাগুলো মনে হচ্ছে যে মনে রাখতে হবে সেই জায়গাগুলো একটু ভালো করে পড়ে নেবে, ব্যাস। ওকে, তো একটা ভিডিওতেই এই লাস্ট চ্যাপ্টারটা ফিনিশ করব। তো ফার্স্ট অফ অল পরিবেশ রসায়ন কি, তাহলে আমাদের যে ব্রাঞ্চে, সায়েন্সের যে ব্রাঞ্চে বিভিন্ন পরিবেশের যে ধর্ম বা পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয় সেটাই পরিবেশ রসায়ন বলে। হলো, আচ্ছা, এরপরে এই পরিবেশ রসায়নে কিছু শব্দ বা কিছু টার্মিনোলজি ইউজ করা হয়, সেগুলো কি কি? দূষক। তাহলে দূষক হচ্ছে যেসব পদার্থ যতটা মাত্রায় থাকার কথা তার চেয়ে যদি বেশি থাকে, তো সেটা কি করবে? পরিবেশের ক্ষতি করবে, তাই না? তাহলে ওই সব পদার্থগুলোকে দূষক বলা হচ্ছে। হলো, আচ্ছা, এরপরে উদাহরণ হিসাবে দেখো বলা আছে যে কার্বন মনোক্সাইড যদি 0.1 ppm থাকে তাহলে কোনো পরিবেশের দূষণ হয় না, কিন্তু ওই পরিমাণটা যদি 40 ppm বা তার বেশি হয়ে যায় তখন পরিবেশের ক্ষতি করে। তার জন্য এটাকে তখন দূষক বলা হবে যখন 40 ppm-এর উপরে থাকবে। হলো, আচ্ছা, এরপরে প্রাথমিক দূষক আর গৌণ দূষক। প্রাথমিক দূষক মানে যেসব দূষকগুলা সরাসরি পরিবেশে মিশে দূষণ ঘটায়। ধরো কোনো মোটর বাইক চলছে বা কোনো জঙ্গল আগুন লেগে গেছে বা কাঠ পোড়াচ্ছ, সেই ক্ষেত্রে কি ডাইরেক্ট তোমার সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস উৎপন্ন হবে, এই ওগুলো সরাসরি বায়ুতে মিশবে, দূষণ ঘটাবে, ওইগুলো হচ্ছে প্রাথমিক দূষক। গৌণ দূষক কি? যেসব দূষকগুলো সরাসরি পরিবেশে মিশে না, হলো, পরিবেশের যে বিভিন্ন উপাদান আছে তাদের সাথে বিক্রিয়া করে তারপরে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। যেমন ধরো পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা অম্লবৃষ্টি। তাহলে অম্লবৃষ্টির ক্ষেত্রে কি হয়? সালফারের যে বিভিন্ন অক্সাইড আছে, ধরো SO2, SO3, বা নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড আছে NO2, NO, তাহলে ইত্যাদি কী করে? যখন বৃষ্টির জল পড়ে সেখানেই জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, ধরো সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড। এরপরে সেটা অম্লবৃষ্টি ঘটায়। এরপরে ওই অম্লবৃষ্টিটা কী করে? পরিবেশের ক্ষতি করে, যেটা আমরা জানি যে তাজমহলের অম্লবৃষ্টির পরে ক্ষয়ে যায় ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষতিকর প্রভাবটা করে, তাহলে এগুলোকে গৌণ দূষক বলা হচ্ছে, কারণ সরাসরি এই দূষকটা সৃষ্টি হয়নি, কারো একটা বিক্রিয়া করে কারো সাথে এই দূষকগুলো সৃষ্টি হয়। এরপরে বায়োডিগ্রেডেবল দূষক। তাহলে যেসব দূষকগুলো আমাদের পরিবেশে বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, জীবাণু ইত্যাদি দ্বারা বিশ্লিষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাদের বলা হয় বায়োডিগ্রেডেবল দূষক, আর যেগুলো বিশ্লিষ্ট বা ধ্বংস হয় না তাদের বলা হবে নন বায়োডিগ্রেডেবল দূষক।
হয়েছে। তাহলে বায়োডিগ্রেডেবল কী কী, যেমন কাগজ, আমাদের যে বাড়ির আবর্জনা হয় সেগুলো, তাছাড়া গোবর, এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল, মানে অণুজীব দ্বারা নষ্ট হয়ে যাবে। বায়ো নন ডিগ্রেডেবল যেমন ডিডিটি, পারদ, গ্যামাক্সিন। আচ্ছা, এখানে ডিডিটিটা ইম্পর্ট্যান্ট। ডিডিটি কী হয়, যখন আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করি তখন ধরো ঘাসে ডিডিটিটা শোষণ হয়ে গেছে বা শোষিত হয়ে গেছে, তাহলে সেটা যদি ছাগল বা গরু খায়, তো ওই যদি ছাগলের মাংস আমরা গ্রহণ করি সেক্ষেত্রে কি হবে, ওই ছাগলের যদি চর্বি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে ডিডিটিটা জমা হয়ে থাকে, তাহলে সেটা আমরা খেলে আমাদের চর্বি থাকলে সেখানেও ডিডিটি কিন্তু জমা হবে। তাহলে এইভাবে কিন্তু ডিডিটিটা সঞ্চালিত হতে থাকে খাদ্য শৃঙ্খলে, বুঝলে? ওকে, এরপরে কন্টামিনেন্ট। তাহলে যেসব দূষণ সৃষ্টিকারী পদার্থ জেনারেলি তোমরা পরিবেশে পাবেনি, কিন্তু যদি আমাদের কোনো অসাবধানতা থাকে তাহলে সেই সব পদার্থগুলো কিন্তু পরিবেশে মিশে যাবে, আর তখন সে দূষণ সৃষ্টি করবে আর পরিবেশের ক্ষতি করবে। তাহলে ওই পদার্থগুলোকে বলা হয় কন্টামিনেন্ট। হলো, যেটা একটু আগেই বললাম ডিডিটির কেসটা, হয়েছে? তাহলে ডিডিটি যদি কীটনাশক রূপে ব্যবহার করা হয় তা গরু দুধের মাধ্যমে, বা যেটা বললাম যে যদি ছাগলের মাংস কেউ গ্রহণ করে তো সেই ক্ষেত্রে তার চর্বিতে সেটা জমা হয়, এবারে সেটা মানবদেহে প্রবেশ করে বিষক্রিয়া ঘটায়। হলো, এরপরে সোর্স। তাহলে যেখান থেকে আমাদের দূষক পদার্থটা উৎপন্ন হচ্ছে সেটাকেই সোর্স বলা হবে। যেখান থেকে কোনো জিনিস তৈরি হয় বা সৃষ্টি হয় সেটাই সোর্স। তাহলে যদি আমরা উদাহরণ হিসেবে বলতে যাই যে আমাদের মোটর বাইক চলছে বা গাড়ি চলছে, এখান থেকে বিভিন্ন রকমের ধোঁয়া বেরোয়, এবার ধোঁয়াতে বিভিন্ন রকম গ্যাস থাকে, যেমন কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, NO2। তাহলে এই সব গ্যাসের সোর্স হচ্ছে কি, মোটর ইঞ্জিন। আচ্ছা, সিঙ্ক। তাহলে পরিবেশের কোনো উপাদান বা মাধ্যম দীর্ঘদিন ধরে কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষকের বিনাশ ঘটালে ওই উপাদান বা মাধ্যমটিকে ওই দূষকের সিঙ্ক বলে। হলো, তাহলে যখন ওই মার্বেল পাথরের দেওয়ালে অম্লবৃষ্টিটা পড়ছে তাহলে সেই মার্বেল পাথরটা ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে ওই মার্বেল পাথরটা হচ্ছে সিঙ্ক। তাহলে পরিবেশের কোনো একটা মাধ্যম, ধরো ওই মার্বেল পাথরটা, তাহলে সেটার সাথে যখন কোনো একটা দূষক যেমন H2SO4 বা HNO3 দ্বারা গঠিত যে অম্লবৃষ্টি তার বিনাশ ঘটাচ্ছে, তাহলে ওই উপাদানটাকে বলা হবে সিঙ্ক, মানে এই ক্ষেত্রে আমরা ধর মার্বেল পাথরটা হচ্ছে সিঙ্ক। আচ্ছা, এরপরে রিসেপ্টার। তাহলে কোনো একটা দূষক যার ক্ষতি সাধন করে তাকে রিসেপ্টার বা টার্গেট বলে, তাই না? টার্গেট মানে কি, যার ক্ষতি সাধন করছে কোনো একটা দূষক। তাহলে উদাহরণ হিসাবে বলা যায় যে ধোঁয়াশার ফলে মানুষের শ্বাসনালী বা চোখ জ্বালা করে, হয়েছে? তাহলে এই ক্ষেত্রে ওই ধোঁয়াশার রিসেপ্টার বা টার্গেটকে ওই মানুষটা। ওকে, আচ্ছা, এরপরে দূষকের পাথওয়ে। তাহলে একটা সোর্স থেকে একটা দূষক পদার্থ বেরিয়ে গেল, হলো, ওই দূষক পদার্থটা নির্গত হওয়ার পর সেটা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ার পরে সেটা কোনো এক পর্যায়ে গিয়ে ধ্বংস হবে, হয়েছে? তাহলে এই যে পুরো পদ্ধতি বা কৌশলটা, এটা হচ্ছে পাথওয়ে বা রুট। তাহলে সোর্স থেকে নির্গত হবে, সেটা পরিবেশে ছড়িয়ে পড়বে, তারপরে সেটা কোনো এক পর্যায়ে ধ্বংস হবে। তা এই যে পুরো পাথওয়ে বা রুট বা কৌশল, এটাকে বলা হবে ওই দূষকের পাথওয়ে। হলো, দেখো এখানে যেমন উদাহরণ হিসেবে বলা আছে যে ইঞ্জিন থেকে যে বিভিন্ন গ্যাস উৎপন্ন হচ্ছে, ধরো সাপোজ NO, তাহলে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে NO2। তাহলে NO2টা যখন বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করবে তখন নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। হলো, এরপরে ওই নাইট্রিক অ্যাসিডটা যখন তোমার মাটিতে পড়বে সেটা কি করবে, নাইট্রেট লবণ তৈরি করবে। নাইট্রিক অ্যাসিড, মাটিতে অনেক ধাতু আছে, এবার তাদের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ তৈরি করবে। তাহলে এইভাবে ওই যে নির্গত গ্যাসটা ছিল NO, ওই NOটা শেষে নাইট্রেট লবণে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যাচ্ছে। তাহলে এটা ছিল ওর পাথওয়ে। হলো, আচ্ছা, এরপরে দূষকের নিরাপদ মাত্রা। তাহলে প্রতিটা দূষকের একটা নির্দিষ্ট সীমা থাকে, যে সীমা অতিক্রম করলে সেটা প্রাণী জগৎ বা জীবজগতের ক্ষতি করে। হলো,
সেটা হচ্ছে তার নিরাপদ মাত্রা। যেমন কার্বন মনোক্সাইডের নিরাপদ মাত্রা হচ্ছে 40 ppm। তাহলে 40 ppm-এর বাইরে চলে গেলেই সেটা জীবজগতে বা উদ্ভিদ জগতে ক্ষতি করবে। কার্বন ডাইঅক্সাইডের নিরাপদ মাত্রা হচ্ছে 5000 ppm। ppm মানে তো নিশ্চয়ই জানো, পার্টস পার মিলিয়ন। ওকে, এরপরে পৃথিবীর পরিবেশগত উপাদান, মানে পৃথিবী যে পরিবেশ রয়েছে তার কী কী উপাদান আছে। তাহলে 4টা উপাদান জেনারেলি দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বায়ুমণ্ডল, যেটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, যে পৃথিবীকে কেন্দ্র করে মানে পৃথিবীর চারপাশে যে একটা আবরণ আছে, অদৃশ্য আবরণ, সেটাকে বলা হয় বায়ুমণ্ডল। আচ্ছা, বায়ুমণ্ডল, তাহলে আমাদের পৃথিবী জুড়ে যে জলরাশি আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। শিলামণ্ডল মানে কি, আমাদের সারফেস থেকে বা ভূপৃষ্ঠ থেকে 30 কিমি গভীরতা পর্যন্ত যে শিলা দ্বারা গঠিত স্তরটা রয়েছে সেটাকে বলা হবে শিলামণ্ডল। হলো জীবমণ্ডল, মানে সমস্ত যে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ আছে পুরোটাকে জীবমণ্ডল বলা হয়। আচ্ছা, এরপরে ওই বায়ুমণ্ডলের যে বিভিন্ন টপিক আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওই সব টপিকগুলো কিন্তু তোমাদের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারে ছিল। তাহলে ওটা নিয়ে নিশ্চয়ই এখানে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, তো ওখান থেকে পড়ে নেবে। তাও যদি মনে হয় আমি কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে, ওখান থেকে জাস্ট পিডিএফটা চেক আউট করে নেবে। আচ্ছা, এরপরে বায়ু দূষণ। তাহলে বিভিন্ন রকম যে গ্যাস, ধরো NO2, SO2, SO3, তারপরে H2S, বিভিন্ন যে হাইড্রোকার্বন, যেটাকে জেনারেল সংকেত CXHX দ্বারা HY দ্বারা লেখা আছে, হাইড্রোকার্বন, তার সাথে ধূলিকণা, ছাই, ধোঁয়া, ওই এসব পদার্থগুলো বায়ুতে উপস্থিতির জন্য বায়ুতে দূষণের সৃষ্টি হয়, যেটাকে বায়ু দূষণ বলা হচ্ছে। হলো। আচ্ছা, এরপরে বায়ু দূষণের প্রাকৃতিক কারণ। তাহলে প্রাকৃতিক কারণ বলতে যেটা প্রাকৃতিকভাবেই আমাদের পরিবেশে ঘটনাগুলো ঘটে থাকে এবং তার ফলে যদি বায়ু দূষণ হয় সেটাকে বলা হয় বায়ু দূষণের প্রাকৃতিক কারণ। যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সেটা তো প্রাকৃতিকভাবে হয়, কেউ মানুষ গিয়ে তো ওখানে অগ্নুৎপাতটা করে দেয় না। তাহলে ওই অগ্নুৎপাতের ফলে বিভিন্ন রকম বিষাক্ত গ্যাস ওখানেও তৈরি হয়, তাহলে সেটাও ফলে বায়ু দূষণ হয়। দাবানল, উল্কাপাত, ধূলিঝড়, তাহলে এগুলো আপনা আপনিই হয় এবং এর ফলে বিভিন্ন রকমের বিষাক্ত গ্যাস বা ধূলিকণা সৃষ্টি হয়, যার ফলে বায়ু দূষণের সৃষ্টি হয়। হলো। এরপরে নেক্সট, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরাগরেণু ইত্যাদি বাতাসে মিশে যাওয়া। তাহলে বাতাসে যদি ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক বা পরাগরেণু থাকে তাহলে সেই ক্ষেত্রে বাতাসটা দূষিত হয়, যা গ্রহণ করলে মানবদেহে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হলো। মৃত জীবদেহের পচনের গ্যাস, তাহলে কোনো জীবদেহের যদি পচন হয় সেক্ষেত্রে অনেক বিষাক্ত গ্যাস সৃষ্টি হতে পারে, যা বায়ু দূষণ ঘটায়। হলো। এরপরে বায়ু দূষণের মানুষসৃষ্ট কারণ, মানে মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে নানান ধরনের গ্যাস উৎপন্ন হয়, যার ফলে বায়ু দূষণ হয়। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তাই তাপবিদ্যুৎ কেন্দ্রে মূলত সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ছাই ইত্যাদি উৎপন্ন হয়, যার জন্য বায়ু দূষণ হয়। আচ্ছা, অ্যাসিড তৈরির কারখানা, তাহলে যেসব কারখানায় মূলত অ্যাসিড তৈরি করা হয় সেখানেও বিভিন্ন গ্যাস ওই কারখানা থেকে নির্গত হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইডগুলো আছে, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই না, ক্লোরিন গ্যাস, এইসব গ্যাসগুলো যদি বাতাসে মেশে সেই ক্ষেত্রে বায়ু দূষণ ঘটায়। আচ্ছা, এরপরে সিমেন্ট বা অ্যাসবেস্টাস তৈরির যে কারখানাগুলো আছে সেখান থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কণা ওই কারখানাগুলো থেকে নির্গত হয়, অ্যাসবেস্টাস কণা যেগুলোকে বলা হয়, যার ফলে বিভিন্ন রকম বায়ু দূষণ ঘটে এবং মানবদেহে নানান ধরনের রোগ সৃষ্টি হয়। আচ্ছা, মোটর গাড়ির ধোঁয়া থেকে, এটা তো আগেই বলেছি। এছাড়াও অরণ্য ধ্বংস, পারমাণবিক চুল্লি, পেট্রোলিয়াম শোধনাগার, এখান থেকে দেখো অরণ্য ধ্বংসে মূলত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কারণ আমাদের যে গাছগুলো থাকে সেটা মূলত কার্বন দিয়ে তৈরি, তাহলে কার্বন যখন পোড়াবে তুমি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তো অরণ্য ধ্বংসের জন্য কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা বায়ু দূষণ ঘটায়। এরপরে পারমাণবিক চুল্লি, তাহলে পারমাণবিক চুল্লিতে মূলত তেজস্ক্রিয় বিকিরণ দেখা যায়। হলো, যার জন্য ওই বিকিরণগুলো আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, যার জন্য দূষণ ঘটবে। আচ্ছা, এরপরে পেট্রোলিয়াম শোধনাগার, এখান থেকে মূলত কার্বন মনোক্সাইড, NO2 গ্যাস, SO2 গ্যাস ইত্যাদি নির্গত হয়, যার ফলে বায়ু দূষণ হয়। আচ্ছা, এরপরে বায়ু দূষকের ক্ষতিকর প্রভাব, তাহলে আমাদের বায়ুতে যে বিভিন্ন রকম গ্যাসগুলো এলো, ধরো কার্বনের CO মানে কার্বন মনোক্সাইড, আচ্ছা SO2, SO3, নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইডগুলো,
তাহলে এইগুলো বায়ুতে আসার ফলে কীরকমভাবে দূষণ ঘটায় সেটা এখানে দেখা হবে। হলো, তাহলে ফার্স্টে কার্বন মনোক্সাইড। এটা ইম্পর্ট্যান্ট যে কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। হলো, এই কার্বক্সি হিমোগ্লোবিন কী করে, ওই অক্সিজেনের যে হিমোগ্লোবিনের যে অক্সিজেন পরিবহন ক্ষমতা সেটাকে কমিয়ে দেয়। তাহলে অক্সিজেন পরিবহন ক্ষমতা যদি কমিয়ে দেয়, আমাদের কোষের মধ্যে বা কোষে অক্সিজেন পৌঁছাতে পারবে না। তাহলে অক্সিজেন যদি না পৌঁছাতে পারে, কোষের মৃত্যু ঘটবে, তাহলে প্রাণীরও মৃত্যু ঘটবে। হলো, আচ্ছা, এর উপসর্গ কী? বমি বমি ভাব হবে, মাথা ধরা, মাথা ঝিমঝিম। হলো, প্রতিকার, ওই যে ব্যক্তিটা যার কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হয়েছে শরীরের মধ্যে, তাহলে তাকে যদি উচ্চ চাপে, মানে কোনো একটা চেম্বার যেখানে উচ্চ চাপে অক্সিজেন রাখা আছে, অক্সিজেন গ্যাস, তাহলে ওই ব্যক্তিটাকে যদি ওই উচ্চ চাপে রাখা অক্সিজেন গ্যাস ওই চেম্বারে রাখা হয়, তাহলে তার ওই কার্বক্সি হিমোগ্লোবিনের ওই সিও যে কার্বন মনোক্সাইডটা ছিল হিমোগ্লোবিনের সাথে যুক্ত, সেটা বেরিয়ে আবার অক্সিজেন ওখানে যুক্ত হতে পারবে। তাহলে ওটা একটা প্রতিকার করা যায়। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতির ফলে কি হয়? চোখ, নাক ইত্যাদি জ্বালা করতে থাকে, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসে ক্যান্সার এগুলো হতে পারে। নিয়ন্ত্রণ, তাহলে সালফারযুক্ত যে সারগুলা সেইগুলো কম পরিমাণে ব্যবহার করতে হবে। তাহলে বিভিন্ন যে কারখানায় সালফারযুক্ত সার তৈরি করছে, সেখানে SO2 গ্যাস উৎপন্ন হয়, তাহলে যেটা বায়ুতে মিশছে। তাহলে ওই সালফারযুক্ত সার যদি কম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে SO2 গ্যাসের উৎপাদনটা অনেকটা কমে যাবে, তো সেই ক্ষেত্রে বায়ু দূষণটা কম হবে। আচ্ছা, এরপরে তাপবিদ্যুতের জায়গায় পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন। তাহলে তাপবিদ্যুতের ক্ষেত্রে কি, ওই জায়গায় আগে দেখেছিলাম যে তাপবিদ্যুৎ কেন্দ্রে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয়। তাহলে ওই তাপবিদ্যুতের যদি নির্ভরশীলতাটা কমিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে SO2 গ্যাসের উৎপাদনটা কমে যাবে, তাই না? তাহলে ওই SO2 দ্বারা বায়ু দূষণটাও অনেকটা কমে যাবে। আচ্ছা, এরপরে ফ্লু গ্যাস। তাহলে বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক চুল্লি, ওখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড এগুলো উৎপন্ন হয়, ওই সব মিশ্রণটাকে বলা হয় ফ্লু গ্যাস। হলো, এরপরে ফ্লু গ্যাস থেকে ওই সালফারের যে বিভিন্ন অক্সাইড, যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলোর অপসারণ কীভাবে করবে, হয়েছে? আচ্ছা, চুনা পাথরের প্রলম্বন, মানে চুনা পাথরকে তুমি যদি জলে মিশিয়ে দাও, একটা প্রলম্বনের সৃষ্টি হয়, ওর মধ্য দিয়ে যদি এই সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইডকে তুমি পাঠাও, তাহলে ওই সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে, হয়েছে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট যদি ওই SO2 বা SO3 এর সাথে বিক্রিয়া করে, তাহলে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম সালফাইড আর ক্যালসিয়াম সালফেট, তার সাথে কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো, SO2 গ্যাসটা বিক্রিয়া করে দিল, SO3 গ্যাসটাও বিক্রিয়া করে দিল, তাহলে পরিবেশ থেকে SO2 বা SO3 ওগুলো অপসারিত হলো, মানে ফ্লু গ্যাস থেকে আর কি, এক কথায়, তাই না? তাহলে এইভাবে ওই ফ্লু গ্যাস থেকে তুমি SO2 বা SO3 অপসারণ করতে পারো। এরপরে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে সালফার ট্রাইঅক্সাইড কী করে? ওই বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করে, যা অম্লবেশির সৃষ্টি করে। এরপরে নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড ছিল, যেমন নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবার নাইট্রিক অক্সাইডের মূল উৎস কী? ওই যে মোটর গাড়ি বলেছিলাম, ওখান থেকেও নাইট্রিক অক্সাইড পাওয়া যায়। তাছাড়া বজ্রপাতের সময় যে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সৃষ্টি হয়, ওই উষ্ণতার জন্য বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আর অক্সিজেন থাকে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। হলো, আচ্ছা, এরপরে ওই নাইট্রিক অক্সাইড আবার কী করতে পারে? অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে এই দুটো তুমি উৎস হিসাবে ধরতে পারো। আচ্ছা, এরপরে এই নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এদের প্রভাব কী? ওই যে শ্বাসনালী, ফুসফুসে প্রদাহ, হয়েছে, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এইসব রোগ হতে পারে। আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হতে পারে। ওই আলোক রাসায়নিক ধোঁয়াশার জন্য কী হয়? চোখ, নাক ইত্যাদি জ্বালা করে। আচ্ছা, গাছের পাতা ঝরে যেতে পারে। এগুলো হচ্ছে তোমাদের নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের প্রভাব। এরপরে হাইড্রোজেন সালফাইড বা H2S। তাহলে H2S এর প্রভাব কি? মাথা ধরা, বমি ভাব, ক্ষুধামান্দ, গলা জ্বালা, এইসব ঘটনাগুলো হয়। আচ্ছা, অত্যাধিক পরিমাণে যদি হাইড্রোজেন সালফাইড কেউ গ্রহণ করে নেয়, সেই ক্ষেত্রে তার ডায়রিয়া, ব্রঙ্কিয়াল নিউমোনিয়া ইত্যাদিও হতে পারে। হলো, আচ্ছা, এরপরে
হাইড্রোকার্বন ঘটিত যৌগসমূহ। হাইড্রোকার্বন বলতে যেখানে কার্বন আর হাইড্রোজেন থাকে সেগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে কার্বন হাইড্রোজেন যুক্ত যেসব যৌগগুলো আছে, যেগুলোকে জৈব দূষকও বলা হয়, সেগুলোর প্রভাব কী কী আছে। তাহলে কার্বন হাইড্রোজেন এই সমস্ত বিভিন্ন যৌগের উদাহরণ দেওয়া আছে। দেখো, মিথেন, বেঞ্জিন, বেঞ্জোপাইরিন, অ্যাসিটিলিন, ইথিলিন, প্রোপিলিন, 1,3-বিউটাডাইন। তাহলে মিথেন মানে CH4, বেঞ্জিন মানে C6H6, বেঞ্জোপাইরিনটা দরকার নেই, অ্যাসিটিলিন HC ট্রিপল বন্ড CH, ইথিলিন CH2 ডাবল বন্ড CH2, প্রোপিলিন CH3CH ডাবল বন্ড CH2। আচ্ছা, 1,3-বিউটাডাইন CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2। তাহলে দেখো এখানে কার্বন আর হাইড্রোজেন বাদ দিয়ে কিন্তু কিছু নেই। তাহলে কার্বন হাইড্রোজেন যুক্ত এই যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়। তাহলে এই হাইড্রোকার্বনগুলোর জন্য কি প্রভাব সৃষ্টি হয়? 1 নম্বর প্রভাব, আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হতে পারে। 2 নম্বর, CH4 গ্রিনহাউস প্রভাব দেখায়, যেটা আমরা ক্লাস 10-এ পড়েছি। আচ্ছা, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলি ক্যান্সার সৃষ্টি করে। তাহলে এগুলো হচ্ছে হাইড্রোকার্বন ঘটিত যৌগের প্রভাব। আচ্ছা, এরপরে পার্টিকুলেটস বা বায়ুতে প্রলম্বিত কণা জাতীয় দূষক হয়েছে। তাহলে বায়ুতে ওই কঠিন তরল পদার্থের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে সেগুলোকে বলা হয় পার্টিকুলেটস হয়েছে। মানে কণাটা কঠিনও হতে পারে, তরলও হতে পারে। তাহলে সেগুলোকে একদম সামগ্রিকভাবে বা একত্রে বলা হবে পার্টিকুলেটস। আচ্ছা, উৎস, তাহলে অগ্নুৎপাত, ঝড়, বায়ুপ্রবাহ এগুলো থেকেও সৃষ্টি হতে পারে, যেটা হচ্ছে প্রাকৃতিক উপায়। আচ্ছা, মানুষসৃষ্ট উপায়ে যদি ভূষাকালি সৃষ্টি করো, যেটা কার্বন ঘটিত যৌগ, সেক্ষেত্রে তৈরি হতে পারে। ধাতব অক্সাইডের বিভিন্ন যে কণা আছে সেটা তৈরি করতে পারে। অজৈব সিলিকেটের কণা আছে, অ্যাসবেস্টাসের কণা আছে, বিভিন্ন জৈব কণা আছে। তাহলে এই সব কণাগুলা পার্টিকুলেটস তৈরি করতে পারে। হলো। আচ্ছা, এরপরে প্রভাবগুলো ইম্পর্ট্যান্ট। এরকম দিয়ে দেবে যে পার্টিকুলেটসের 2টি প্রভাব লিখো, 2 নম্বর, বুঝলে। তাহলে ফার্স্ট প্রভাব হচ্ছে লেড কণার প্রভাবে লোহিত রক্তকণিকার বৃদ্ধি ব্যাহত হয়। লেড কণার প্রভাবে। আচ্ছা, ক্যাডমিয়াম কণা গ্রহণ করলে শ্বাসকষ্ট, হৃদরোগ দেখা যায়। কয়লা খনির শ্রমিকরা কালো ফুসফুস, দেখো কয়লা মানে কালো, সেখান থেকে কালো ফুসফুস। কাপড় কলের শ্রমিকরা সাদা ফুসফুস, এই রোগে আক্রান্ত হয়। তাহলে কয়লা খনির শ্রমিকরা কালো ফুসফুস আর কাপড় কলের শ্রমিকরা সাদা ফুসফুস রোগে আক্রান্ত হয়। আচ্ছা, অ্যাসবেস্টাস কারখানায় ওই যে অ্যাসবেস্টাস কণাগুলো বেরোয়, তার জন্য অ্যাসবেস্টোসিস রোগে আক্রান্ত হয়। আর আর্সেনিক কণা যদি প্রবেশ করে, আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হয়। ব্যাস। এরপরে ওজোন স্তর। তাহলে ওজোন স্তর তোমাদের ক্লাস 10-এ ছিল, গ্রিনহাউস এফেক্ট ক্লাস 10-এ ছিল। এরপরে ধোঁয়াশা। তাহলে ধোঁয়া আর কুয়াশার যে মিশ্রণ, সেটাকে এক কথায় ধোঁয়াশা বলা হবে। হলো। ধোঁয়াশা সৃষ্টি কীভাবে হবে? তাহলে যখন শীতকালে অত্যাধিক ঠান্ডা হয়, দেখবে শীতকালে ধোঁয়াশাটা বেশি দেখা যায়। কারণ কি না, অত্যাধিক ঠান্ডায় বায়ু ঠান্ডা হয়ে যায়। তো বায়ু যদি ঠান্ডা হয়ে যায়, সেটা কী হবে, ভূপৃষ্ঠের সামনাসামনি থাকবে বা ভূপৃষ্ঠ সংলগ্ন থাকবে। তাহলে এই ভূপৃষ্ঠ সংলগ্ন যদি ঠান্ডা বায়ু থাকে, তাহলে বিভিন্ন রকম যে গ্যাসীয় পদার্থ আমাদের পরিবেশ দূষণের ফলে বায়ুতে তার মাত্রা বেড়ে যায়, সেইগুলো আর ক্ষুদ্র কণা মিশে ধোঁয়াশা সৃষ্টি করবে। হলো। এইভাবে ধোঁয়াশা সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে ওই বায়ুতে যে বিভিন্ন রকম দূষণকারী গ্যাসগুলো আছে, যেটা মানুষ সৃষ্ট বা প্রাকৃতিক কারণে আমাদের পরিবেশে মাত্রাটা বেড়ে গেছে, তার সাথে ওই ভাসমান যে কণা, সেটার উপর ভিত্তি করে ধোঁয়াশাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সচরাচর বা জেনারেলি 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশা, একটা হচ্ছে সালফিউরাস ধোঁয়াশা, একটা হচ্ছে ভাসমান ধূলিকণা মিশ্রিত ধোঁয়াশা। তো তোমাদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট এই আলোক রাসায়নিক ধোঁয়াশাটা। আচ্ছা, আলোক রাসায়নিক ধোঁয়াটা কি? PAN, যেটাকে বলা হয় পারক্সি অ্যাসাইল নাইট্রেট, ওজোন, অ্যালডিহাইড, কিটোন, এই সমস্ত যে বিভিন্ন যৌগগুলো আছে, এইগুলো সূর্যালোকের উপস্থিতিতে কী হয়, আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বায়ুতে মিশে আর আলোক রাসায়নিক ধোঁয়াশাটা সৃষ্টি করে। হলো। আচ্ছা, এরপরে
এই আলোক রাসায়নিক ধোঁয়াশায় বিভিন্ন রকম জারক পদার্থ থাকে, হয়েছে। তাহলে এই জারক পদার্থ থাকার জন্য এটা কি দেখাবে, জারণ ধর্ম দেখাবে, তার জন্য একে জারক ধোঁয়াশাও বলা হয়। ব্যাস। এরপরে সাধারণ ধোঁয়াশার সাথে আলোক রাসায়নিক ধোঁয়াশার পার্থক্য কী? তাহলে ধোঁয়াশার যে আগে ডেফিনেশনগুলো বলা ছিল সেই ডেফিনেশনগুলো 1 নম্বর পয়েন্টে লিখে দেবে, তাহলে পড়লেও পড়বে 2 নম্বরের 3টা পয়েন্ট লিখলেই ইনাফ, হয়েছে। এরপরে এই সাধারণ ধোঁয়াশায় যে আমার ক্ষতিকারক পদার্থগুলো ছিল সেইগুলো কী কী? সালফারের বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড আর কার্বন মনোক্সাইড। আলোক রাসায়নিক ধোঁয়াশায় ক্ষতিকারক পদার্থ কী? পারক্সাইসাইল নাইট্রেট, অ্যালডিহাইড, কিটোন, এই সমস্ত যৌগগুলো। আচ্ছা, সাধারণ ধোঁয়াশায় বিজারণ ধর্ম বর্তমান, আলোক রাসায়নিক ধোঁয়াশায় জারণ ধর্ম বর্তমান। এখানে শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা ইত্যাদি হয়, এটাই নাক, চোখ, গলা জ্বালা করে। ব্যাস। এরপরে অম্ল বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, এটা বইতে সুন্দরভাবে দেওয়া আছে, কোনো প্রবলেম হবে না, বুঝতে পারবে, যেটা তোমরা ক্লাস লোয়ার ক্লাসেও পড়েছো, আশা করি এখনও মনে আছে। তো এটা বলার মতো কিছু নেই। আচ্ছা, বলার মতো ম্যাক্সিমাম টপিকেই কিছু নেই, বাট ওই যে একটা কানেকশান ফিল করানোর জন্য জিনিসটা পড়া আর কি, তাই না? তো এটার পরে বইটা পড়বে, দেখবে সুন্দর গল্পের মতোই লাগছে। ওকে, এরপরে জল দূষণ। তাহলে জল দূষণ বলতে জলের মধ্যে বিভিন্ন রকম যদি বিষাক্ত পদার্থ মিশে যায়, তো সেই ক্ষেত্রে কী হয়, জলের বিভিন্ন রকম যে ধর্ম, সেই ধর্মের পরিবর্তন ঘটে, তাহলে জলের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়। তো ওই জন্য জলের মধ্যে যেসব উদ্ভিদ বা প্রাণী আছে তাদের ক্ষতি হয়। তাহলে এই যে ঘটনা, এটাকে জল দূষণ বলছে, হলো। আচ্ছা, জল দূষণের উৎস কী, মানে কী জন্য জল দূষণ হয়? গৃহস্থলীর বর্জ্য পদার্থ, আমরা বাড়িতে যে সব বর্জ্য পদার্থ ইউজ করি সেগুলোর জন্য জল দূষণ হতে পারে। 2 নাম্বার, শিল্পজাত বর্জ্য পদার্থ। অনেক সময় কি হয়, শিল্পে যে সমস্ত বর্জ্য পদার্থ সৃষ্টি হয় সেটা ডাইরেক্ট কোনো নদী বা পুকুর বা জলাশয়ে মিশে যায়, তো সেক্ষেত্রে জল দূষণ হয়। কৃষিকাজে ব্যবহৃত সার, তাহলে বৃষ্টির জলে কি হয়, অনেক সময় সার মানে ধোয়া জল নদীতে মিশে, পুকুরে মিশে বা জলাশয়ে মিশে, সেক্ষেত্রেও জল দূষণ হয়। কীটনাশকের ব্যবহার, ডিটারজেন্ট, তেজস্ক্রিয় পদার্থ, তাপীয় দূষণ, সমুদ্র জলে ভাসমান তেল ইত্যাদি কারণেও জল দূষণ হতে পারে। আচ্ছা, এরপরে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব অক্সিজেন চাহিদা, এর ডেফিনেশন, এগুলো ইম্পর্ট্যান্ট। তো এই ডেফিনেশন কি? তাহলে ওই দূষিত যে জল আমাদের আছে, তাহলে ওই জলের 1 লিটার বা প্রতি লিটারে বিভিন্ন যে জৈব উপাদান, সেই উপাদানগুলোকে বিয়োজনের জন্য বা বিশ্লিষ্ট করার জন্য যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন, সেই সংখ্যাকে বিওডি বলে, হলো। তাহলে দূষিত জলের মধ্যে প্রতি 1 লিটারে বিভিন্ন যে জৈব উপাদান আছে সেগুলোকে ওই বিভিন্ন অণুজীব মানে ব্যাকটেরিয়া ইত্যাদি দ্বারা বিশ্লিষ্ট করার জন্য যত গ্রাম অক্সিজেনের প্রয়োজন। তাহলে কোনো একটা যৌগকে বিশ্লিষ্ট করার জন্য অক্সিজেন লাগে, তো সেই অক্সিজেনটাকে এখানে বলছে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব অক্সিজেন চাহিদা। এরপরে তাহলে কোনো জলের নমুনায় বিওডি এর মান বলছে 60 মিলিগ্রাম পার লিটার, তাহলে এটা দ্বারা কি বোঝায়, হলো। তাহলে এটা দ্বারা কি বোঝাবে, যে 1 লিটার জলে যে আমার জৈব উপাদান আছে সেটাকে বিশ্লিষ্ট করার জন্য 60 মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন, এটাই বোঝায়। আচ্ছা, এরপরে সিওডি। তাহলে ওই দূষিত জলের প্রতি লিটারে, আগেরটাই কী ছিল, দূষিত জলের প্রতি লিটারে উপস্থিত জৈব উপাদানকে, হয়েছে। এক্ষেত্রে কি উপস্থিত বিয়োজনযোগ্য ও বিয়োজন অযোগ্য এই যে বিভিন্ন উপাদান বা দূষক, এইগুলোকে জারিত করলে বা জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন। তাহলে ডিফারেন্স হচ্ছে এই দুটোই, যেখানে জৈব উপাদানকে অণুজীব দ্বারা বিয়োজন করবে, আর এখানে যে বিয়োজনযোগ্য আর বিয়োজন অযোগ্য এই দূষকগুলোকে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন সেটাকে বলা হবে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, হলো। এরপরে জল দূষণের অন্যান্য উৎস ও তার প্রভাব, হয়েছে। তাহলে ক্যাডমিয়াম, তাহলে এখানে উৎসগুলো খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট নয়, বাট প্রভাবগুলো ইম্পর্ট্যান্ট। যেমন ক্যাডমিয়ামের ক্ষেত্রে কী কী প্রভাব হয়, বমি ভাব হয়, লিভার কিডনি ক্ষতিগ্রস্ত হয়, ব্লাড প্রেশার বা রক্তচাপ বেড়ে যায়, রক্তাল্পতা, রক্তচাপ বৃদ্ধি, এইসবগুলো দেখা যায়, হয়েছে। ক্যাডমিয়ামের ইম্পর্ট্যান্ট যেটা পয়েন্ট আছে যে ইতাই বা ইটাই রোগ দেখা যায়,
এবার পারদ, পারদের ক্ষেত্রে কি হয়, পেট ব্যথা, উদরাময়, মাথা ধরা, পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যায়, হয়েছে। এটার ইম্পর্টেন্ট রোগ কি, মিনামাটা রোগ দেখা যায়। আর্সেনিক, ব্ল্যাকফুট ডিজিজ, যেটা ক্লাস 6-7 মনে হয় ছিল আর কি, জানি না কোন ক্লাসে ছিল। আচ্ছা, ইউট্রোফিকেশন। এবার ইউট্রোফিকেশনটা কি, তাহলে যখন কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ মিশে যাবে তখন কি হবে, ওই যে বিভিন্ন জলজ জীব তাদের খুব দ্রুত বৃদ্ধি ঘটবে। আমরা রাসায়নিক পদার্থ কেন ব্যবহার করি, যাতে কোনো একটা ফসল বা কোনো একটা এখন তো জলাশয়েও মাছ বৃদ্ধিতেও রাসায়নিক পদার্থ ইউজ করা হচ্ছে যাতে দ্রুত বৃদ্ধি ঘটে, তাই না, বাণিজ্যিক স্বার্থে। তাহলে যখন তুমি রাসায়নিক পদার্থ জলাশয়ে মেশাবে বা জলাশয়ে মিশবে তখন ওই জলজে বিভিন্ন উদ্ভিদ থাকবে তার অনেক বেশি বৃদ্ধি ঘটে, হলো। তাহলে যদি বৃদ্ধি ঘটে সেটার অক্সিজেনের চাহিদাটাও বেশি হবে, তাহলে ওই জলে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। যখন দ্রুত কিছু বৃদ্ধি ঘটবে তখন জলের মধ্যে যে অক্সিজেন আছে সেখানে ঘাটতি দেখা যাবে। এই যে ঘটনা এটাকে বলা হয় ইউট্রোফিকেশন বা অতি পুষ্টিকতা, হলো। তারা রাসায়নিক পদার্থ জলে মেশার ফলে জলজে যে বিভিন্ন উদ্ভিদ তাদের দ্রুত বৃদ্ধি ঘটছে, তাহলে দ্রুত বৃদ্ধি ঘটলে কী হবে, অক্সিজেনের ঘাটতি দেখা যাবে জলের মধ্যে। এই ঘটনাটাকে বলা হয় অতি পুষ্টিকতা বা ইউট্রোফিকেশন, হলো। আচ্ছা, এর প্রভাবে কী হবে, জলে যে অক্সিজেনটা ছিল তার পরিমাণ কমে যাবে। 2 নম্বর, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি গ্যাসের জন্য বিভিন্ন দুর্গন্ধের সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কীটনাশকের ক্ষতিকর প্রভাব। তাহলে আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি তার মধ্যে এই ডিডিটি আর বিএইচসি, বিএইচসি মানে বেঞ্জিন হেক্সাক্লোরাইড আর ডিডিটি মানে ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো এই ক্ষেত্রে এই দুটো হচ্ছে তোমার ক্লোরিন ঘটিত কীটনাশক, মানে এখানে ক্লোরিন থাকে আর কি এই কীটনাশকগুলিতে। তাহলে এই কীটনাশকগুলো কী হয়, অনেক সময় বিয়োজিত হয় না, যেটা প্রথমেই বলেছিলাম। তাহলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে প্রবেশ করবে। কীভাবে প্রবেশ করবে আমি বলেছি। তাহলে এর ফলে ক্ষতিকর প্রভাব দেখা যাবে। কী প্রভাব, মাথা ধরা, পেশি শিথিলতা, খিঁচুনি, টিউমার ইত্যাদি, যেটা ক্যান্সার পর্যন্ত হতে পারে, তাই না। এরপরে জৈব বিবর্ধক বা বায়োম্যাগনিফিকেশন, হলো। তার অবিয়োজিত দূষক যখন জীবদেহের চর্বিতে সঞ্চিত হতে থাকবে তখন ওই ঘটনাকে জৈব বিবর্ধক বলে, যেটা আমি ডিডিটির ক্ষেত্রে বলেছিলাম যে ডিডিটি যদি তুমি ওই ডিডিটিযুক্ত ঘাস গরু খায় তো তার দুধের মধ্যেও ডিডিটি পৌঁছে যাবে, সেটা মানবদেহে প্রবেশ করবে আর চর্বিতে সেটা জমা থেকে যাবে, তাই না। তাহলে সঞ্চিত গরুতে ছিল, তারপরে সেটা মানবে হলো, এই ক্রমাগত যে সঞ্চিত হওয়ার ঘটনা এটাকে জৈব বিবর্ধক বা বায়ো ম্যাগনিফিকেশন বলছে। আচ্ছা, এবার ডিটারজেন্ট। তাহলে ডিটারজেন্টের দুটো অংশ থাকে, একটা হচ্ছে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ আর একটা হচ্ছে বিল্ডার বা ফিলার, হলো। এরপরে এই পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কীভাবে জল দূষণ ঘটায়। তাহলে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ ওটা কি করে, জল আর তেলের একটা ইমালশন তৈরি করে। ইমালশন কি সেটা তোমরা ক্লাস 9-এ পড়েছো, হয়েছে। এই ইমালশনটা কি হয়, জৈব অবিশ্লেষ্য হয়, মানে সহজে ভাঙা যায় না, হলো। এই ইমালশনের যে স্তর সেটা যখন ওই জলের উপর জমা হয় সে কি করে, ওই জলটাকে বায়ু সংস্পর্শে আসতে দেয় না, আর ওই স্তরের মাধ্যমে ওই সূর্যের তাপ সেটাও কিন্তু জলে খুব সহজে প্রবেশ করতে পারে না। তাহলে কি হয়, জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন থাকে, ডিও মানে ডিজলভ অক্সিজেন, তার পরিমাণটা কমে যাবে, তাই না। তাহলে এইভাবে জল দূষণ ঘটায়। এরপরে বিল্ডার বা ফিলার দ্বারা জল দূষণ। তাহলে বিল্ডারে কি থাকে, ফসফেট গ্রুপ থাকে, তাহলে ওখান থেকে ফসফেট আয়ন পাবে। এই ফসফেট আয়নটা জলের মধ্যে যে ক্ষরতা সৃষ্টিকারী ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন তার সাথে বিক্রিয়া করে, হলো। তাহলে ফসফেট আয়নটা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে বিভিন্ন জটিল আয়ন উৎপন্ন করে, হয়েছে। এই জটিল আয়নটা কি করে, বিভিন্ন যে জলের মধ্যে শ্যাওলা বা জলজ উদ্ভিদ আছে তাদের পুষ্টিকর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, হয়েছে। তাহলে পুষ্টিকর খাদ্য হিসাবে তাদের যদি ব্যবহৃত হয় তাদের দ্রুত বৃদ্ধি ঘটবে, তার ফলে কি দেখা যাবে, ইউট্রিফিকেশন দেখা যাবে। এরপরে মৃত্তিকা দূষণ। তাহলে মৃত্তিকা দূষণটাও বই থেকে দেখে নেবে, একদমই সহজ টপিক, হলো।
এরপরে গ্রিন কেমিস্ট্রি। তাহলে আমাদের যে বিভিন্ন রকম বিক্রিয়া করানো হচ্ছে বা বিভিন্ন বিক্রিয়ায় যে রাসায়নিক পদার্থ উৎপন্ন হচ্ছে বা বিকারক ব্যবহৃত হচ্ছে, সেই বিকারকগুলো কি ম্যাক্সিমাম সময় আমাদের পরিবেশের ক্ষতি করে, হয়েছে। তাহলে এই সব ঝামেলা থেকে মুক্ত করার জন্য বা মুক্তি পাওয়ার জন্য এই গ্রিন কেমিস্ট্রি উদ্ভাবনা। তাহলে গ্রিন কেমিস্ট্রি কি বলছে, যে পরিবেশের দূষণ ঘটাবেনি এরকম কিছু পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য প্রস্তুত করতে হবে, হয়েছে। তাহলে এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না, হলো। এরপরে গ্রিন কেমিস্ট্রির প্রয়োগ কীভাবে প্রয়োগ করা হয়, যে আমরা বিভিন্ন বিক্রিয়ায় যে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ ব্যবহার করছি সেটা যেমন পরিবেশের কোনো ক্ষতি না করে, হয়েছে। এই 3 নাম্বার পয়েন্টটা বললাম। 2 নাম্বার, ওই আমাদের বিক্রিয়াতে সাইড প্রোডাক্ট, মানে একটা বিক্রিয়াতে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ যাতে তৈরি হয় সেরকম কিছু পথ অবলম্বন করতে হবে। ওই বিক্রিয়াজাত পদার্থের সাথে আর অন্য কিছু হ্যাফাজার্ড প্রোডাক্ট যাতে না তৈরি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, হলো। এরপরে সম্পূর্ণ বিক্রিয়কটা যাতে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, যাতে কোনো বিক্রিয়ক পদার্থ নষ্ট না হয়। তাহলে এগুলো হচ্ছে গ্রিন কেমিস্ট্রির প্রয়োগ। এরপরে গ্রিন কেমিস্ট্রির অবদান। আচ্ছা, এরপরে ব্লোয়িং এজেন্ট হিসাবে আগে সিএফসি ব্যবহার করা হতো। এবারে সিএফসি কী করে, ওজোন স্তরের ক্ষতি করে। তাহলে ওই সিএফসির পরিবর্তে এখন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এটা গ্রিন কেমিস্ট্রির অবদান একটা। 2 নাম্বার, অগ্নি নির্বাপক যন্ত্রে আগে হ্যালন জাতীয় যৌগ ব্যবহৃত হতো, হয়েছে। তাহলে এখন ওই হ্যালনের পরিবর্তে পাইরোকুল নামে এক ধরনের ফোম ব্যবহৃত হয়, পাইরোকুল, হয়েছে। 3 নাম্বার, সোনো কেমিস্ট্রিতে, সোনো কেমিস্ট্রি মানে যেখানে সাউন্ড ইউজ করা হয় সেটাকে বলা হয় সোনো কেমিস্ট্রি। তাহলে সোনো কেমিস্ট্রিতে শব্দ তরঙ্গের মাধ্যমে এখন অনেক বিক্রিয়া ঘটানো হচ্ছে, হয়েছে। তাহলে শব্দ নিশ্চয়ই বায়ু দূষণ বা অন্য কিছু দূষণ খুব একটা ঘটাবেনি, তাহলে সেই ক্ষেত্রেও একটা গ্রিন কেমিস্ট্রির অবদান রয়েছে। 4 নাম্বার, কাগজ লন্ড্রি শিল্পে ব্লিচিং হিসাবে আগে ক্লোরিন ব্যবহৃত হতো, এখন হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2 ব্যবহৃত হচ্ছে, হলো। এরপরে প্রাকৃতিক গ্যাসের সঞ্চয়ের জন্য এবং CO2 কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন কমানোর জন্য কি করা হয়, ওই ইথিলিনকে হাইড্রোকার্বনের যে অক্সিডেটিভ ক্লিভেজ, মানে হাইড্রোকার্বনটার ভাঙার মাধ্যমে ইথিলিনকে তৈরি করা হচ্ছে। তাহলে এই ইথিলিনকে হাইড্রোকার্বনের অক্সিডেটিভ ক্লিভেজের মাধ্যমে কেন তৈরি করা হচ্ছে, প্রাকৃতিক গ্যাস বাঁচানোর জন্য তৈরি করা হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন কমানোর জন্য তৈরি করা হচ্ছে। তাহলে এটা একটা গ্রিন কেমিস্ট্রির অবদান। এরপরে এমন অনেক বিক্রিয়া আছে, সেটা তোমরা দেখতেও পাবে পরবর্তী ক্ষেত্রে, যেটা সূর্যালোক আর ইউভি আলট্রাভায়োলেট আলোর প্রেজেন্সে বা উপস্থিতিতে করা হয়। তাহলে এই ক্ষেত্রেও বায়ু দূষণ ঘটে না খুব একটা। এরপরে ইথিলিনকে একটা ধাপে অ্যাসিটালডিহাইডে পরিণত করা হয় কিসের মাধ্যমে, বিভিন্ন রকমের অনুঘটকের মাধ্যমে। এখানে যেমন প্যালাডিয়াম আর কপার 2+ এই অনুঘটকের মাধ্যমে, আর জলের উপস্থিতিতে ডাইরেক্ট ইথিলিন থেকে অ্যাসিটালডিহাইডে রূপান্তরিত করা হয়। তাহলে এই ক্ষেত্রে খুব একটা সাইড প্রোডাক্টও উৎপন্ন হয় না বা পার্শ্ব পদার্থ উৎপন্ন হয় না এবং পরিবেশ দূষণও ঘটে না। তাহলে এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন গ্রিন কেমিস্ট্রির অবদান, হয়েছে। তো এটাই পরিবেশ রসায়নের সমস্ত পার্ট। এরপরে যে পার্টটা বাকি থাকলো, যেটা বললাম যে ক্লাস 10-এর বা লোয়ার ক্লাসে পেয়ে যাবে, তো ওখানে কিছু কিছু টপিক আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো, চেক করে নেবে যদি প্রয়োজন হয়, আর যদি মনে আসে তাহলে দরকার নেই, হলো। তাহলে এই ক্লাসটা শেষ হলো। এরপরে জাস্ট যার যে বই আছে ওখান থেকে একটু রিভাইজ বা রিডিং পড়ে নেবে, ব্যাস তাহলেই হবে। যে পয়েন্টগুলো মনে হবে একটু লিখে রাখবে, দ্যাটস ইট, হলো। ওকে, থ্যাংক ইউ।